আমার মুক্তি কামনা করেছেন, একদিন হলেও কথা বলেছেন, মনে প্রাণে চেয়েছেন। নিশ্চয়ই। আপনি আপনার এই মুক্তির পরে বেশ কিছু গণমাধ্যমে কথা বলেছেন, যার কারণে মানে অনেকেই হয়তো অনেকটা জানে। একটু সামারি করে যার কারণে আপনার কাছে জানতে চাই যে, আপনার যে গ্রেপ্তার প্রক্রিয়া ছিল ১৪ই ডিসেম্বর আপনাকে নিয়ে যাওয়া, তারপরে নিয়ে যাওয়ার পরে গিয়ে পরে মামলা দেওয়া। মানে এই প্রক্রিয়াটা সাধারণ প্রক্রিয়া না, আইনি প্রক্রিয়া যেভাবে হয়। এবং তারপরে জামিন হয় নাই এতদিন ধরে, ৩ মাস পরে এসে বের হলেন। কার ইশারায় আপনাকে গ্রেপ্তার করা হলো এবং কার ইশারায় কিভাবে আপনার মুক্তি হলো? আপনি কি এক লাইনে শুনতে চান? তাহলে বলবো যে ইউনূসের এবং তার যে সাঙ্গপাঙ্গ, হুম। তার সাঙ্গার, দোসর, তাদের ইশারায় আমাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এই সরকারের আশীর্বাদে আমি মুক্তি পেয়েছি, সংক্ষেপে বললে। আচ্ছা, খুবই দারুণ উত্তর। তাহলে আসলে বিচার বিভাগের এখানে কিছুই করার ছিল না। বিচার বিভাগ যেটা হচ্ছে, ইন্ডিভিজুয়ালি যদি সরকার পদক্ষেপ নেয় হয়তো নিচ্ছে, কিন্তু ইউনূস যে একটা দুঃশাসন চালু করে দিয়ে গেছে সেটারই কন্টিনিউশন চলতেছে বিচার বিভাগে, এখনো পুলিশ প্রশাসনে এখনো সেটাই চলতেছে। এখানে এখানে পরিবর্তনটা খুব কম হয়েছে। আমি এটা 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 এখন মানুষ বুঝতে পারছে না। আমি এটা যাতে আরো উপলব্ধি করতে পারে সেজন্য 111 এর উদাহরণটা দিয়েছিলাম বারবার, যে ১/১১ সরকার যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার, তারা আপনি যদি খেয়াল করেন, আমাদের যদি আপনার ওই সময়ের ঘটনাবলী যদি আপনার মনে থাকে, এই গুম, খুন, হত্যা, তুলে আনা, এজেন্সিকে কাজে লাগানো, এই কালচারটা কিন্তু তখন থেকে শুরু হয়েছিল। বিএনপির বিরুদ্ধে যে নির্যাতন শুরু হয়েছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে নির্যাতন শুরু হয়েছিল, বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ধরা, এটারই কন্টিনিউশন আবার শেখ হাসিনা যখন প্রতিষ্ঠিত হলো, তখন শেখ হাসিনার পক্ষ নিয়ে তাই করেছিল। শেখ হাসিনার যে গুম খুনের যে অভিযোগ, তার সিংহভাগ হচ্ছে যে আমি বলবো যে এটা এই ধারাবাহিকতা। এখনো ঠিক একই কাণ্ড হচ্ছে। এই যে এখন যা কিছু হচ্ছে আদালতে, সেটা কিন্তু এই ইউনূসের ঝঞ্ঝাটের ধারাবাহিকতা। এখন যে কিছু চেঞ্জ হচ্ছে না এখনো পর্যন্ত, সেটা হচ্ছে এই সরকার এখনো এখানে নাকটা গলাচ্ছে না ওইরকম ভাবে। সরকার বলছে ঠিকই, আমরা আইনের শাসন চাই, আমরা অন্যায় হতে দেব না, কিন্তু কার্যক্রমগুলা যারা এটা করবে তারা কিন্তু ওই আগের নির্দেশনায় ওই কাঠামোতেই চলছে। আচ্ছা। একদম সহজ করে যদি আপনাকে বলি, এখানে আইনের বেআইনি কাজকর্ম চলছে, উচ্চ আদালত থেকে নিম্ন আদালত, সব জায়গায় অর্থ একটা লেনদেনের বড় একটা বিষয় দাঁড়িয়েছে আচ্ছা, আমি এবং আমি এটা আপনাকে আগে থেকে। সুনির্দিষ্ট জায়গায় একটু প্রশ্ন করি। তাহলে এই বিষয়টা এরকম, আপনি বলেন। বলছিলেন ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের দ্বারা, মানে তাদের কারণে আপনার বা তাদের ইশারায় আপনি গ্রেপ্তার হলেন এবং এই সরকারের আশীর্বাদে। তাহলে বিচার বিভাগটা অনেকটা পুতুল, যেমনে নাচাও তেমনে নাচি, এরকম একটা অবস্থায়। ঠিক ওইভাবে বলতে চাই না। আমি যেটা বলতে চাচ্ছি, বিচার বিভাগে ওইভাবে পরিবর্তন, বিচার বিভাগ তো আপনি যদি দেখেন আমাদের নিম্ন আদালত, সেটা কি যুগ যুগ ধরে কিন্তু এটা সরকারের একটা আহ, যতই আমরা স্বাধীন বলছি, সরকারের একটা নিয়ন্ত্রণ রয়ে গেছে। এটা ওইভাবে স্বাধীন হয় নাই। কিন্তু এখন যেটা হচ্ছে, ঠিক একইভাবে সরকার মামলাগুলো যাচ্ছে নিম্ন আদালতে। অনেক এই সরকারের এই সরকার আসার পর যেটা পরিবর্তন হয়েছে, নিম্ন আদালতে অনেকে কিন্তু এখন জামিন পাচ্ছে। এটা একটা ভালো দিক। আমি এটা একটু এড করতে চাই। নিম্ন আদালতে অনেকে পাচ্ছে, কিন্তু আমার যে মামলা যেগুলো ছিল মনে করেন, সেগুলো নিম্ন আদালতে পাওয়ার কোনো স্কোপ ছিল না, যে উচ্চ আদালতে যাও। প্রথমে আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে যাবেন, তারপর আপনি জজ কোর্টে যাবেন, দুই জায়গা থেকে আপনাকে নো নো করবে এবং এটা দৌড় দিয়ে আনবেন আপনি হাইকোর্টে। এই কালচার গত 18 মাস ধরে চলেছে। 18 মাস পরে এসে এখন দেখা যাচ্ছে যে ছোটখাটো, মানে ছোটখাটো মামলা, যে যে মানে মামলা যেগুলো আছে, ছোটখাটো বলতে হচ্ছে যে মানে লো প্রোফাইলের লোকজন যেগুলাকে গ্রেপ্তার করেছিল, তারা অনেকে এখন লো লো মানে জজ কোর্ট থেকে মুক্তি পাচ্ছে বা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে 2-4 জন পাচ্ছে। কিন্তু এই যে কালচারটা রয়ে গেছে যে এই মামলাটা আমার আমার এখানে রায় না, এটা উচ্চ আদালতে যাবে। হুম। বিশেষ করে সন্ত্রাস বিরোধী মামলার যে ইয়েগুলা, মামলার মেরিট সব যদি চিন্তা করে কিছুই না, কিন্তু মামলা বিরাট একটা আইনের ধারা মারা এমন ভাবে তৈরি করে দিচ্ছে, এটা সবগুলো যাচ্ছে হাইকোর্ট, এবং হাইকোর্ট সেটা রিজেক্ট করছে যে এটা কোনো মামলাই হয় না। আপনার হাইকোর্ট কয়বার রিজেক্ট করছে জামিন? মানে হাইকোর্ট মামলা জামিনের জন্য দিচ্ছে। কয়বার আবেদন করেছেন? কয়বার রিজেক্ট হলো? আমার হাইকোর্টে একবার করেছি আমি, আর নিম্ন আদালতে আমি 3বার রিজেক্ট হয়েছি। আচ্ছা। এই যে আপনি বলছিলেন অনেক আর্থিক লেনদেনের জায়গায়, আপনাকে কি কোনো আর্থিক লেনদেন করতে হয়েছে? আমাকে আর্থিক লেনদেন করতে হয়নি, কারণ হচ্ছে আমি তো আশীর্বাদে আছি, আপনাকে বললাম না। আচ্ছা।
আশীর্বাদ যখন থাকবে আপনাকে করতে হচ্ছে না, কিন্তু আপনার যখন আশীর্বাদ থাকছে না হুম, তখন ওইখানে আদালত লেনদেনের কথা বলছি না আমি। আদালতে তো আপনি টাকা দিয়ে শেষ হয়ে যাচ্ছেন। আপনি আইন উকিলের পেছনে যেতে, যেতে এবং এই যে মানে প্রশাসন যেখানে যা আছে, যেভাবে যায়, হুম। এখন এখন আদালত কোন আদালত যদি আন্ডার টেবিল ডিল করে সেটা আমি জানি না। কিন্তু আদালতে খরচ হচ্ছে, আদালতে চুক্তিও হচ্ছে, চুক্তিভিত্তিকও বের হচ্ছে। এগুলো শেষ করার পর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জেলখানার মধ্যে একটা বাণিজ্য। আপনাকে আপনাকে আপনি মুক্তি পাওয়ার আপনার সবকিছু কমপ্লিট হয়ে গেছে। দেন আপনাকে ২৪ ঘন্টা বসিয়ে রাখছে। একটা বিভিন্ন এজেন্সির কাছে পাঠাচ্ছে যে আপনার আপনার বিরুদ্ধে আরো কিছু মামলা দেবে কিনা। এইখানে লেনদেনটা হচ্ছে। ওই লেনদেনে আপনার সঙ্গে বলছে যে কত লাখ টাকা দিলে আপনি বিনা মামলাতে চলে আসতে এটা পারবেন। আবার কাকে দিচ্ছে? ফার্দার মামলা এটা পুলিশ প্রশাসন হুম, এবং জেল কর্তৃপক্ষ দুই দলেরই আছে। কাকে পায় আমি জানি না। এবং আমার নিজের চোখের সামনে একজন ১০ লাখ টাকা দিল। সে ৩ দিন ধরে বসেছিল। তাকে কোনো মুক্তি দেওয়া হচ্ছিল না। সে একজন উপজেলা চেয়ারম্যান ছিল সাবেক। হুম। ৩ দিন ধরে বসেছিল। আমি নামটা বলতে চাই না, কারণ এটা একটা তার সে আবার বিপদে পড়বে। ৩ দিন ধরে বসেছিল, বেচারা এত হতাশ, তার বিরুদ্ধে ১৫-১৬টা মামলায় দিয়েছিল এবং সবগুলোতে সে জামিন নিয়েছিল। খালি শোন অ্যারেস্ট আবার অজ্ঞাতনামা এইভাবে আসছিল। পরবর্তীতে তারা বুদ্ধি করে একটা করলো যে এটা কন্ট্যাক্ট করবে। তখন বাইরে আরেকটা জেলের সাথে কন্ট্যাক্ট করলো, সেই জেল থেকে, মানে তার এলাকা, সে কাশিমপুরে ছিল, তার এলাকায় থেকে মামলাগুলো দেওয়া হয়। তো সেই এলাকার পুলিশ প্রশাসনের সাথে কন্ট্যাক্ট হলো, ১০ লাখ টাকা দেবে আর ফার্দার মামলা আসবে না। এখানে আমি একটা জিনিস আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে যে কাশিমপুর কারাগার এবং আমাদের কেরানীগঞ্জ, দুইটা বড় কারাগার। এই দুইটা বড় কারাগারেই কিন্তু এই ধরনের লেনদেন বেশি হচ্ছে, কিন্তু জেলা পর্যায়ে কারাগার গুলোতে মানে তুলনামূলক কম লেনদেন হচ্ছে এবং লেনদেন হলেও নীরবে একটু বের হয়ে যেতে তার পারছে। মানে কারা কিন্তু এখানে কর্তৃপক্ষ অনেক ভয়ঙ্কর জনগণ, মানে দুর্নীতিগ্রস্ত। কারা কর্তৃপক্ষ নয় শুধু, যারা মামলা দেবে, এখানে পুলিশ প্রশাসন আছে তো, আপনার বিরুদ্ধে যে মামলা দেবে ১৪টা এজেন্সির কাছে পাঠাচ্ছে আপনাকে। আপনাকে আপনি জামিন পেয়ে গেছেন, আপনাকে মুক্তি দেবে কিনা। যে আমার ব্যাপারটা দেখেন, আমি বুধবারে আমার হলো, জামিন হলো, আমি বের হলাম শনিবারে। তার মানে বুঝেন মাঝখানে কত দিন। এই দিনগুলো ওয়েট করা হচ্ছে, ১৪ জায়গায় আমার কাগজপত্র যাচ্ছে এবং সেই জায়গা থেকে যেহেতু আশীর্বাদ আছে, রিজেক্ট হচ্ছে, পায় নাই এটা। তখন শনিবারে বাধ্য হয়ে আমাকে ছেড়ে দিল। তাহলে আশীর্বাদটা তো ঠিক কোথা থেকে বা কার আশীর্বাদ আপনার উপর ছিল? সরকারের, স্বয়ং সরকারের, সরকারের বর্তমান সরকারের। সরকার তো একটা এবং কনসেপ্ট। স্পেশালি যদি আমি বলে থাকি তথ্যমন্ত্রীর, আচ্ছা, তথ্যমন্ত্রীর মানে তথ্যমন্ত্রী। এবং আচ্ছা, হুম, এই জন্যই যে সাংবাদিক হিসাবে উনাকে নানা প্রশ্ন করছিল, একজন সাংবাদিক কেন বিনা বিচারে বিনা কারণে থাকবেন। আর ব্যক্তিগতভাবে উনি আমাদেরকে চেনেন, আমাকে দেখেছেন, আমার রাজনৈতিক আদর্শ কি সেটা জানেন। এগুলোর প্রেক্ষিতে যারা আমাকে আওয়ামী লীগ বানাতে চাচ্ছে বা ট্র্যাক দিতে চাচ্ছে, উনি জানেন যে এগুলো সত্য না। এই ক্ষেত্রে উনি সহযোগিতা করেছেন। উনি যার কাছ থেকে অনুমতি নেওয়ার সে কাছ থেকে নিয়েছেন। মোট কথা বলতে চাচ্ছি যে আমি সরকারের আশীর্বাদ ছাড়া আমার পক্ষে সম্ভব ছিল না যে বের হয়ে আসা। জি। মানে আসলে তাহলে যারা আপনার না হয় সরকারের আশীর্বাদ পাবার একটা সুযোগ ছিল। আপনি চেনা মুখ, যোগাযোগও আছে অনেক পর্যায়ে। কিন্তু যাদের আসলে সেই যোগাযোগটা নাই, তাদের মানে সেই দুর্বিষহ জীবনটাই কাটাতে হচ্ছে। হচ্ছে সব যোগাযোগ তো সবার আছে। যোগাযোগ যে আমার যে বিস্তৃত তা না। কথা হচ্ছে আপনাকে ছাড়তে দেবে কিনা, এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত দেওয়ার জায়গাটা আপনার আছে কিনা। এবং এখানে তো টাকা পয়সার বিষয় ছিল না। আর যাদের টাকা পয়সা আছে তারা ওইভাবে ম্যানেজ করছে অনেক জায়গায় জি, হ্যাঁ, যে সম্প্রতি আমরা দেখলাম আইসিটি একটা প্রসেস ট্রাইব্যুনালেরও আছে। ১ কোটি টাকা ঘুষ লেনদেনের একটা ফোনালাপ লিক হয়েছে আওয়ামী লীগের সাবেক এমপির কাছে। আইসিটি তো আপনি যে প্রসঙ্গক্রমে তুললেন, আইসিটি হচ্ছে সবচেয়ে হাস্যকর একটা প্রতিষ্ঠান বানিয়ে রেখেছে, যার সাথে কোনো সম্পর্ক নাই এরকম লোকদেরকে আইসিটিতে মামলা দিয়ে রাখছে। হাসানুল হক ইনু বলেন বা রাশেদ খান মেনন বলেন, তাদের বিরুদ্ধে যে মামলাগুলো এসেছে, আমি আরেকজন ব্যক্তির নাম বলবো, আমার সঙ্গেই ছিলেন, তৌফিক এলাই। হুম, 18 মাস ধরে উনি বসে আছে, উনাকে আইসিটিতে একটা দেখানো হয়েছে, কি মামলা তারও কোনো পাত্তা নাই। একটি চিন্তা করে দেখেন, আপনি 18 মাস ধরে বসে আছেন, আপনার বিরুদ্ধে কোনো মামলা নেই, আপনাকে ধরে একটা বৃদ্ধ লোক আপনাকে আমি জেলে দিয়ে দিলাম।
এবং আপনি কোনো আবেদনও করতে আপনি কোনো জামিনও নিতে পারছেন না। তো এমন একটা এই এই যে আমি বলছি যে আইনের যে জুলুম চলছে, এই জুলুমটা হচ্ছে এভাবে যে আপনি আইনের ছাত্রী হলে নিশ্চয় আপনার জানার কথা অন্তত ৬ মাসের বেশি আপনাকে রাখার কথা না। যদি বিনা বিচারে, বিনা কারণে। কিন্তু ১৮ মাস হচ্ছে। এই ঘটনাগুলো যে বিএনপি যখন অপোজিশনে ছিল তাদের সঙ্গে হয়নি তা না, তাদের সঙ্গে হয়েছে। হুম, কিন্তু এইখানে কার্যক্রমটা দেখেন যে ওরা কেউ ৬ মাসের বেশি থাকতে হয় নাই। বিনা বিচারে থাকতে হয় নাই। যারা কনভিক্টেড তারা ছিল, তাদের তো যাবজ্জীবন যাদের হয়েছিল মনে করেন বাবর বা আদার্স, হুম, তারা তো দীর্ঘদিন ছিল। কিন্তু যাদের বিচার যাদেরকে তাৎক্ষণিকভাবে ধরে নিয়েছে, বিশেষ উপলক্ষে ধরে নিত, ৩ মাসের মাথায় হয়তো ছেড়ে দিয়েছে। এটা এটা মির্জা ফখরুল থেকে শুরু করে অনেকের সঙ্গে হয়েছে। ফখরুল সাহেব সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন, আরো কয়েকজন নেতা নির্যাতিত হয়েছেন। কিন্তু আপনি যদি হিসাব করে দেখেন তারা কেউ ৬ মাসের উপর, ৩ মাস ৬ মাসের উপরে কেউ একটানা জেলে ছিল না। কিন্তু এখন ১৮ মাসও চলতেছে একেকজনের। তো এই জায়গায় হচ্ছে অবিচারটা। আচ্ছা। অবিচারের মানে ধাপে, ধাপে আরেকটু শুনতে চাইবো। কিন্তু আপনি ওইখানটাও একটু শুনে নেই। যদিও আপনি বিভিন্ন গণমাধ্যমে বলেছেন, তারপরেও আমার দর্শকদের জন্য একটু বলেন, ইউনূসের সাঙ্গপাঙ্গ বা দোসর কারা আসলে আপনার গ্রেপ্তারের পেছনে ইশারায় ছিল? এরা বাইরে থেকে ২ জন ইউটিউবার অনবরত প্রচার চালিয়েছে। হুম, এনসিপির কিছু লোক এটাতে প্রভাবিত হয়েছে এবং এরা আমার বিরুদ্ধে এবং ইয়ে ইয়ের উপদেষ্টার ইয়ে প্রেস সচিব এবং আদার্স হুম, ওখান থেকে এবং এই যে মূর্খ বলবো এই লোকটাকে যে আহ, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে দিয়েছে, সে তো কি হয় না হয় কিছু জানে না, দিয়েছে শ্রোতা পেয়েছে এদেরকে ধরতে হবে। সকালবেলায় অর্ডার দিয়েছে কমিশনারকে, বিকাল বেলায় আমাকে আমার ফোন ট্র্যাক করে আমাকে সন্ধ্যা রাতের মধ্যে গ্রেফতার করেছে। তো এগুলো হচ্ছে যে এগুলো সংঘবদ্ধভাবে দীর্ঘদিন আমার বিরুদ্ধে ক্যাম্পেইন চালিয়ে আসছিল যে একে ধরতে হবে। কেন? সে হচ্ছে শেখ হাসিনার সাংঘাত হয়ে গেছে, কেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায়। ইউনূসের যখন সমালোচনা করলো, আপনার সঙ্গে তো আমি বহু টক শো করেছি, আমি এমন কি বলেছি যে ইউনূসের বিরুদ্ধে যেটার জন্য আমাকে মনে করতে পারে যে আমি সরকারের বিরুদ্ধে চলে গেছি এমন ভাবে যে আমি বিরোধী শেখ হাসিনার পক্ষের লোক। আমি একেবারে টানা ৬ মাস আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ইউনূস ক্ষমতা আসলো এবং ৬ মাস একদম টানা ডে ওয়াইজ আপনি যদি হিসাব করেন আমি একটা শব্দ তার বিরুদ্ধে লিখে নাই। আমার অনেক অনেক লেখা তার পক্ষে এবং আমি অনেক তার পক্ষে লিখেছি বলে আওয়ামী লীগের লোকজন আমাকে গালাগালি করেছে। কিন্তু আমি ডেলিভারিটলি লিখেছি এই জন্য যে একটা সরকার ক্ষমতা আসলে ৬টা মাস তার অধিকার থাকে। ১৭টা বছর একজন শাসন করেছিল, সেই জায়গায় আরেকজন এসছে পরের দিন, আমি তো চেঞ্জ দেখবো না। আমি ৬ মাস অপেক্ষা করেছি, আমি দেখেছি তারা কি করে, কিন্তু না, দেখলাম যে এই যে ৬ মাস গেল, সেই সেই ৬ মাস ছিল লুটের রাজত্ব, মবের রাজত্ব এবং বাংলাদেশের স্বাধীনতার বিরোধী যত চক্রান্ত করা যায়, বাংলাদেশের ৭১কে নিয়ে যত ডিফেম করা যায়, হুম, বঙ্গবন্ধুকে কত হেয় করা যায় এবং আওয়ামী লীগ নামের একটা রাজনৈতিক দল সেটাকে কিভাবে নিঃশেষ করা যায়, এটাই ছিল ডক্টর ইউনূসের মেইন মিশন। আর নিজের নিজের আখের গোছানো, যে গ্রামীণ ব্যাংকের শেয়ার বাড়িয়ে দেওয়া, নিজের সরকারের কমিয়ে দেওয়া, হুম, তারপরে ওয়ালেট তৈরি করা, বিশ্ববিদ্যালয় নেওয়া, তারপর রিক্রুটিং এজেন্সি তৈরি করা, হুম, কি না করেছে। এবং সর্বশেষ বাটপাড়িটা যেটা করেছে, যেটা আমার আমার সঙ্গে এটা রিলেটেড হয়, যে আমার বিরুদ্ধে একটা দুদক দিয়ে মামলা করে দিয়েছে, যেহেতু আমাকে ডিফেম অন্যভাবে করা যাচ্ছে না, আমার মামলাটা ভুয়া, হুম, আমার সন্তান বিরোধী মামলা, তখন আমাকে দুদক দিয়ে একটা মামলা দিয়ে দিল। দুদক আপনি ইচ্ছা করলে যে কারো বিরুদ্ধে বাংলাদেশে লাগিয়ে দিতে পারেন। অভিযোগটা কি? আমার অ্যাকাউন্টে ৩ কোটি টাকা বাড়তি আছে, হুম, যেটা প্রদর্শিত হয় নাই। সো আমি জমি বিক্রি করেছি এই মাস, এই ১৪ তারিখের পরে আমার এটা হবে। আমি গত বছর রাজনৈতিক ডামাডোলে আমি দিতে পারি নাই, এই বছর দেবো এবং সেটা সিম্পল ব্যাপার, আপনি জরিমানা দিয়ে আপনি পরের বছর দেবেন। আমি তো এটা লুকাই আমার খাটের নিচে টাকা রাখি নাই, আমি তো ব্যাংকে রেখেছি। এখন যে যখন মামলা হলো, ব্যাংকালারা আমার কাছে চাইলো এই টাকা কোথা থেকে আসলো, আমি আমি তাদেরকে দিলাম কোন চেকে আসছে, কিভাবে আসছে, আমার জমি বিক্রি করার টাকা, তারা সন্তুষ্ট এবং আমাকে হয়তো অর্ডার দিবে যে তুমি জরিমানা দিয়ে এটা দিয়ে দাও। এটা হচ্ছে সিম্পল ব্যাপার এবং এটা দুনিয়ার সবার ক্ষেত্রে হতে পারে। এবং কিন্তু এই বাটপার বলবো ডক্টর ইউনূস, সে নিজে ৬৬৬ কোটি টাকা, আপনি নিশ্চয়ই জানেন এটা, যে তার আয়কর হুম, দিয়েছিল, যেটা আদালত দিয়ে যেটা দিয়েছিল সেটা সে ক্ষমতায় বসে
সেটাকে সে ইয়ে করে দিল, ইরেজ করে দিল, না এটা দিতে হবে না। 666 কোটি টাকা কার টাকা এগুলা? এগুলো জনগণের টাকা। এই জনগণের টাকা সে মাফ করার কে ক্ষমতায় বসে? তাহলে আমার সাথে একটা করে আর নিজের বেলায় কি করে? এই যে মকারি, এই যে বাটপারি, এই যে বেহায়াপনা, হুম, এগুলো তো তার শাসনে দেখেছি আমরা। জি। তো আপনি তার বলছিলেন যে এগুলোকে সমালোচনা করব না? ডক্টর ইউনূস সহ সাঙ্গপাঙ্গদের কথা বলছেন। আমি শুনছিলাম আপনি শফিকুল আলমের কথা বললেন, বিদেশে অবস্থানরত ২ ইউটিউবারের কথা বলছেন। আপনি কি পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন তাদের কথা বলছেন নিশ্চয়ই। আমি তাদেরকেও দেখেছি ওই সময়। মানে ওই সময়ও যেহেতু আপনি সেই সময়ও লেখালেখি করতেন ফেসবুকে বিভিন্ন সময়। কিন্তু তারা কিন্তু আপনার গ্রেপ্তারের পরে এরকম স্ট্যাটাসও দিয়েছেন, রইল বাকি ২। তারা আব্দুল নূর তুষার এবং মাসুদ কামাল অনেক সময় তাদের ছবি দিয়ে এরকমটা লিখেছেন, বা এরকম সামাজিক যোগাযোগ। তাদের তো গ্রেপ্তার করা হলো না। মানে আপনি কেন, ওনারা নন কেন, এটার কোনো ব্যাখ্যা আছে? আমি জানি না। তবে হয়তো এটা হতে পারে যে একটারে সামাল দিতে পারছি না। রইল বাকি ২, ২ টারে কেমনে সামাল দেব? সেজন্য হয়তো দেয় নাই। আচ্ছা, হয়তো হ্যাঁ। আপনি বলছিলেন যারা আসলে সামাল সাংবাদিক। দিতে পারে না মানে এটা তো আপনি কি মনে করেন যে আমার গ্রেপ্তার কি আ প্রতিবাদ করেনি কেউ? হুম, অনেক সে প্রতিবাদ করেছে। প্রতিবাদ সে জনগণের পর্যায়ে তো হয়েছে। ব্যক্তিগত পর্যায়ে হয়তো হয়েছে, সারা বাংলাদেশে হয়েছে, দেশের বাইরে হয়েছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি করেছে। আর কি তখন যখন দেখছে যে এটাকে তো ধরা হলো আর বাকিগুলো এখন না ধরলে হলো। এবং আমাকে সবচেয়ে বড় যে অভিযোগটা আমার উপর আনলো এরা, আমি জুলাইয়ের বিরুদ্ধে লোক। জুলাই ২টা ইভেন্ট আপনি যদি খেয়াল করে থাকেন, একটা হচ্ছে আবু সাইদ যেদিন মারা গেল সেদিন থেকে জুলাই পরিবর্তন হয়ে গেল। আরেকটা ইভেন্ট হলো শহীদ মিনারে শেখ হাসিনার ৩ তারিখে গিয়ে শেখ হাসিনার পদত্যাগ দাবি করে এক দফা দেওয়া। এই ২টাই আমি সমর্থন করেছি। এই ২টাই আমার ফেসবুকে আছে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য আমি নিজেই লিখেছি এবং আমার সেই স্ট্যাটাস আসিফ নজরুল সগৌরবে প্রচার করেছেন। হ্যাঁ, শেয়ার দিয়েছেন। সো এগুলো এগুলো তো ইতিহাস। হুম, তো আপনি যখন আবু সাইদকে আমি হত্যার প্রতিবাদ করেছি, আমি শেখ হাসিনার পদত্যাগ চেয়েছি, আমি ৩ তারিখের যে সমাবেশ সেখান থেকে বলছে নাও ইটস বোল্ড এন্ড ক্লিয়ার, আপনি যান। হুম, আর কিভাবে জুলাই সমর্থন করতে হবে রাস্তায় নেমে বুকে ইয়ে দিতে হবে আমি সাংবাদিক হিসাবে? হুম, এখন আমি মানে ওই শব্দটা কয়েকদিন আগে বলেছিল যে আমাদের এখন বর্তমান আইজি যিনি আছেন পুলিশের, যে জুলাই কারো বাপের না। এখন তো মনে হচ্ছে কারো কারো বাপের, এগুলা বাপের সম্পত্তি হয়ে গেছে জুলাই, এবং জুলাই জুলাই নাম দিয়ে জুলাইকে ঝুলাই রাখবে। তা তো হয় না। তো জুলাই তো ঝুলাই থাকবে না। এবং ইউনূস সবচেয়ে বড় বাটপারিটা করেছে, সবচেয়ে বড় প্রতারণাটা করেছে জুলাইয়ের সঙ্গে। এই জুলাই এই জুলাই হতে পারতো, এই জুলাই যোদ্ধারা হতে পারতো। আপনি নেপালের পজিশন দেখেন, তারা ক্ষমতায় চলে গেছে। কিন্তু ইউনূস তাদেরকে মব বাহিনীতে রূপান্তর করে তাদেরকে রাজনীতিতে এমন একটা পজিশন, তাদের ইমেজ এমন একটা খারাপ করে দিয়েছে যে তারা তাদের রাজনীতি গতিহারা হয়ে গেছে। তারা চাঁদাবাজি এবং অন্যান্য ঘটনাগুলো জড়িত হয়ে গেছে। ইউনূস এটা প্রশ্রয় দিয়েছে। এই প্রশ্রয়ের কারণে তাদের বদনামটা এমন ভাবে হলো, তারা মাত্র এখন জামাতের সাথে রিলেশন করে একটা ৬টা সিট পেতে যাচ্ছে। তারা জামাতের সাথে রিলেশন করার তো দরকার ছিল না। তাদেরকে আমার মতো লোকই তো রাস্তায় নেমে সমর্থন করার কথা ছিল। তারা যাবে, তারা ইয়ে করবে। কিন্তু ইউনূস এই প্রতারণাটা এদেরকে তাদের গুপ্ত জাতির পিতা হয়ে তাদেরকে সর্বনাশটা করেছে। আরো বড় সর্বনাশটা করেছে যারা জুলাই শহীদ হয়েছেন। এই শহীদ পরিবারগুলোর সাথে প্রতারণা হয়েছে এইভাবেই যে আপনি একটা হত্যা মামলায় ৬০০, ৭০০, ১,০০০, ১,০০০-এর বেশি, ১৩,০০০ও পাবলিক জড়িয়ে দিয়েছে, এমনও আছে। তো এইগুলা করা মানে কি? এই মামলাগুলোর কোনো মেরিট থাকছে? এবং এই মামলাগুলো প্রকৃত রিয়েল যে ক্রিমিনাল, সেই ক্রিমিনালকে কি ধরা যাচ্ছে? আদালত এখন তো কি অন্ধ আসলে না। পরিস্থিতির পরিবর্তন না, আমি হচ্ছে বা সেটাই হবে? বলছি যে কারণ হ্যাঁ, আপনি তো আমি আসলে আপনাদেরকে বাকিটা তো যেটা বাকি বলছি, থেকে গেছে। আদালত হ্যাঁ, যেহেতু অন্ধ না, আদালত তো অন্ধ না। আদালত যেহেতু অন্ধ না, তাহলে এই মামলাগুলোতে কিছু থাকবে না। তাহলে এই মামলাগুলো থাকা না থাকা, এই মামলাগুলো আ উম আ বিচার না পাওয়া, তার মানে শহীদদের সঙ্গে আপনার প্রতারণা। এই শহীদরা তো বিচার পাচ্ছে না। এই শহীদরা তাহলে কার জন্য বিচার পাচ্ছে না? ইউনূসের কারণে, ইউনূসের পলিসির কারণে এবং তার আরেক বাটপার সহযোগী আসিফ নজরুলের কারণে। হুম, তাহলে এই ২ জনের কারণেই তো হবে এই ঘটনা। হুম। আপনি যে তাহলে এই যে শহীদের সবচেয়ে বাটপাড়িটা তো হলো একে জায়গায়। হ্যাঁ, আমাদের সাথে না, শুধু জাতির সাথে জি, না। আর আপনার সাথেও যে হয়রানির বিষয়টা বলছেন আপনি, এর জন্য কি আপনি নিজে কোনো আইনি প্রতিকার চাইবেন? আগে তো আমি এটা থেকে রক্ষা পেতে হবে। আমার আমার মামলা তো শেষ হয়ে যায়নি। হুম, এই মানে আমি আমি প্রতিকার পাবো কিনা সেটা সময় হলে দেখা যাবে।
সময়তে শেষ হয়ে যায় নাই। বঙ্গবন্ধু হত্যার কত বছর পর তার বিচার হয়েছিল। এখন বহু মামলা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে, তমুকের বিরুদ্ধে, কত বছর পরে হচ্ছে। সে তখন দেখা যাবে যারা এগুলো করেছিল, যারা মনে করে যে ইনডেমনিটি দিয়ে সবকিছু শেষ হয়ে যায়, ইনডেমনিটি নিয়ে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে, আমরা বিদেশে পালিয়ে যাব, এখন যা কিছু ডক্টর ইউনূসের ডাস্টবিন কমিটিতে থেকে মানে উপদেষ্টা হয়ে আমাদের সবকিছু মাফ হয়ে যাবে, সেটা তো হবে না। বাংলাদেশে তো এর হিসাব হবে। সবচেয়ে বড় হিসাব তো এই সরকারই করে দেবে, এবং এই সরকারের করতে হবে। সেটা হচ্ছে ডক্টর ইউনূসের 18 মাসের যে শাসন, তার একটা শ্বেতপত্র প্রকাশ করতে হবে, এবং এই শ্বেতপত্র তারা কি প্রকাশ আসলে করা তা এই করবে সরকারের বলে জন্য মনে হয়? মানে এই সরকার তো সবকিছুতেই মানে ডক্টর ইউনূসের সাথে কখনো খুব কনফ্লিক্টে কখনো যায় নাই। অনেক রকম ইস্যু ছিল, কিন্তু কখনো সেরকমটা তাদেরকে দেখা করা যায় নাই। উচিত। হ্যাঁ, তাদেরকে করা উচিত, এই জন্য করা উচিত যে শেখ হাসিনার যে 17 বছর আর এই 18 মাস, এই পার্থক্য দেখার জন্য করা উচিত। প্রত্যেকটা খাত কিভাবে ধ্বংস হয়েছে, আগে কত ছিল আর এখন কত ছিল, এই 18 মাসে কি হয়েছে আর 17 বছরে কি হয়েছে, এই তুলনা যদি ওনারা করতে না পারেন, তাহলে ওনারা কিভাবে কন্ট্রিবিউশন করবেন ওই সমস্ত খাতগুলোতে। ওনারা তো একটা 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 যদি রুগ্ন বিষয়কে যদি ঠিক করতে হয়, তাই মেডিসিন তো দিতে হবে। মেডিসিন দেওয়ার জন্য তো ডক্টর ইউনূসের 17 বছরের শ্বেতপত্র প্রকাশ করা উচিত, এবং শেখ হাসিনার 17 বছরেরও শ্বেতপত্র প্রকাশ করা, এবং এই ইউনূসের 18 মাসেরও শ্বেতপত্র প্রকাশ করা উচিত। তাহলে ক্লিয়ার হয়ে যাবে কে আসলে কত আবর্জনা ছড়িয়েছিল, কে কত অপশাসন করেছিল। জি। এখন একটু যদি সুশাসন আসে তাইলেই একটু রক্ষা পাই আমরা। এখন মানে আপনি বলছিলেন যে, ওই যে সাঙ্গপাঙ্গদের কথা আপনি আরো একটা গণমাধ্যমে কোথাও এক জায়গায় বলেছেন যে, মানে শফিকুল আলমের কথা আপনি বললেন, সাবেক প্রেস সচিব। আপনি গোলাম মর্তুজার কথাও বলেছেন। আমার অনুষ্ঠানে আমি দুজনের সাথেই কথা বলেছি এবং দুজনকেই জিজ্ঞাসা করেছি। আমি শফিকুল আলমকে যখন জিজ্ঞাসা করেছি, তিনি বলছেন আপনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। আমি জিজ্ঞাসা করেছিলাম অভিযোগটা কি? তিনি বলছেন দেখে বলতে হবে, তিনি বলতে পারবেন না। আমি গোলাম মর্তুজাকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছেন যে আ আপনাকে এবং আবু আলম শহীদ খান এই দুজনকে গ্রেপ্তার করা অন্তর্বর্তীকালীন সরকারের ভুল সিদ্ধান্ত ছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম আপনি কি এই যে এই সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, কথা বলেছেন? আপনার তো সেই জায়গাটা আছে কথা বলার। তিনি বলেছেন তিনি মানে যেটা ফোরাম সেখানে তিনি কথা বলেছেন। কিন্তু সেই ফোরামে কথা বলে কোনো কাজ হয় নাই, সেটা আমরা দৃশ্যমান, সেটিও আমি তাকে বলেছিলাম। মানে এইরকম হচ্ছে তাদের উত্তর। আপনি কি তার প্রেক্ষিতে কিছু বলবেন? মর্তুজার প্রেক্ষিতে আমি কি বলবো? মর্তুজার তো এখানে সে সরকারি চাকরি করে। সে গোলামি চাকরি নিয়েছে, যে গোলামি তো করতে হবে তাকে। সে গোলামিটাকে ঠিক মতো করুক। তাকে কার কি হয়েছে না হয়েছে তাকে জিজ্ঞেস করার কিছু নাই। তার অতটুকু ইয়েও নাই যে এটা করবে। সে উস্কানোর দায়িত্বটা সে পালন করেছে। সে তার কথা কে শুনবে? কিন্তু উস্কানির যে দায়িত্বটা সে পালন করেছে, এবং শফিকের যে কথা বললেন, সে একটা মিথ্যাবাদী। ডাস্টবিন শফিক, তাকে তো এমনি এমনি নাম হয় নাই। সে যে করেছে সেটা তো আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে তথ্য আছে, আমাকে তো বলেছে এই যে কে এটার পেছনে ছিল। কে বলেছে? কে? হ্যাঁ, কে বলেছে কে আপনাকে? বলেছে? আমার সোর্স তো আপনাকে বলবো না, আচ্ছা, বাট আচ্ছা। পুলিশ প্রশাসন থেকে বলা হয়েছে। আচ্ছা। তারপরে আপনাকে যে নিয়ে রিমান্ডে নিল, সেখানে আপনি বলেছেন বিভিন্ন গণমাধ্যমে যে আপনাকে কোনো শারীরিক নির্যাতন বা সেরকমটা হয় নাই। নরমালি আমরা শুনি রিমান্ডে নাকি অনেক নির্যাতন হয়। তো আপনাকে আসলে কি করলো ৫ দিন তাহলে? আমাকে মানসিক নির্যাতন করেছে। আমাকে একটা রুমে রেখেছে, মশা এবং সারা রাত লাইট হাই পাওয়ার লাইট জ্বলছে। সেই জায়গায় আপনি ঘুমাচ্ছেন নির্জন। এর থেকে বড় নির্যাতন আর কিছু হতে পারে তো বলেন? সেখানে কি ঘুমানোর নির্যাতন জন্য মানে জায়গা কি? ছিল? ধরে মানে রিমান্ডের রুমটা কেমন হয়? রিমান্ডের প্রথম যেটা রুম নিয়েছে সেটা জঘন্য। একটা নর্দমার পাশে একটা রুম ছিল, এবং হাজার হাজার মশা। পরবর্তী দিন আমাকে ওই সেল থেকে অন্য সেলে নিয়ে গেছে। সেখানে ঘুমানোর জায়গা আছে, কিন্তু মশার যন্ত্রণা আর লাইট জ্বালানো, এবং এবং কথা বলা, তাদের এই পাশেই হচ্ছে যে তাদের ইয়ে অফিস, এবং যা তার লোক আনছে রাত 12টায় এনে ধরছে, ওরে মারছে, এই ডিউটি করছে, পুলিশ আসতেছে। এই জাস্ট আপনার আপনার কারা ইয়ের হুম, ফটকের বাইরে এটা। সো আপনার ঘুমানোর এখানে কোনো স্কোপ দিচ্ছে না তারা। আচ্ছা। তারপরে আপনাকে কারাগারে নেয়া হলো। আপনি মানে ডিভিশন পাওয়ার আগে রিমান্ড বলতে ২ দিন বসে আমার সাথে চা খাওয়া, কথা বলা, যে কি করছেন, আপনার আপনার ফ্যামিলি সম্পর্কে জানা, এগুলো হচ্ছে রিমান্ড। রিমান্ড যে অর্থে মনে হচ্ছে ধরে ধরে পিটাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। সেটা না, হয়নি। এটা হচ্ছে যে চা খাওয়াচ্ছে, কারণ ওরা তো জানে চা এটা একটা খাওয়াচ্ছে, ভুয়া মশা মামলা। কামড় খাওয়াচ্ছে। এই মশা আরকি। কামড়েছে, ওরা তো জানে যে এটা একটা ভুয়া মামলা। ওরা নিজেরাই বলতেছে ভাই এটা তো ভুয়া মামলা, আমরা কি করবো, আমাদেরকে বলা হয়েছে তাই করতেছে। আচ্ছা।
আহ, আপনার কি সেই মানে পুলিশদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে যারা আপনাকে নিল, যেহেতু মানে না, আপনি না, বলছেন? পুলিশের বিরুদ্ধে আমার অভিযোগ এই জন্যই নাই যে তারা আসলে তো আদিষ্ট হয়ে করছে। আমাকে তো বলছে হুম হুম। যে তাদের টপ বস এটা নির্দেশ দিয়েছে, এই যে জাহাঙ্গীর নাকি নাম ছিল ওইটার, স্বরাষ্ট্র যে উপদেষ্টা। গর্দভটা। হুম হ্যাঁ, সে সে নির্দেশ দিয়েছে ওই আদিষ্ট হইয়া এই যে গোলাম আদার্স, যে যারা আপনাকে আপনি যারা বলছেন ডাস্টবিন এবং এনসিপির কিছু কর্মী এইভাবেই করেছিল এবং তাদের নির্দেশ অনুযায়ী আমাকে নেওয়া হয়েছিল। আপনি যদি খেয়াল করে থাকেন, আমাকে যখন গ্রেপ্তার করা হলো আমার বিরুদ্ধে কিন্তু কোনো মামলা নাই। হুম পরে রাত 11টার আমাকে যখন নেওয়া হলো, এই বলছে যে ওর মামলা কই, ওর তো মামলাই নাই। হুম। তখন রাতের 1টা বাজে ওদেরকে নিয়ে উত্তরা থানাতে গিয়ে আমার বিরুদ্ধে মামলা করিয়েছে। তারপর আমাকে গ্রেপ্তার দেখানো হলো ওই মামলায়। এবং সেই মামলা কি, আমি কি সন্ত্রাস করেছি, আমি টক শোতে এই লিঙ্ক করেছি, আপনার টক শোর লিঙ্ক আছে, যে অমুক লিঙ্কে ওই দিন সে কথা বলেছিল, সেদিন করেছিল, এদিন করেছিল, রবিউলের সাথে একটা ভাইরাল ছিল সেটা দিয়েছিল। এবং অনেকের ধারণা যে রবিউল আমাকে জেলে দিয়ে দিয়েছে। রবিউলের সাথে আমার কিছু হয় না, সেটা হট টক, সেটা টক শোতে হয়েছে, সেটাতে বাইরে হয়ে আমাদের ঠিক হয়ে গেছে। বসার আগেও ঠিক ছিল। রবিউল আমার ডিপার্টমেন্টের ছোট ভাই। আমি সবার দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমাকে অনেকেই বলছেন যে এই বিএনপি আপনাকে ইয়ে করেছে, রবিউল আপনাকে জেলে দিয়েছে। না রে ভাই, আমি বিশ্বাস করি যে রবিউল এখানে দেয় নাই, আমার আমার সূত্র জানায় এবং আমার পার্সোনাল বিশ্বাস রবিউলের সাথে এর কোনো সম্পর্ক নাই। রবিউল ডিপার্টমেন্টের ছোট ভাই হিসাবে এটা করতে পারে না। এবং আমি 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 খুশি যে এখন সে বড় একটা মন্ত্রণালয় পেয়েছে, ভালো জায়গায় গিয়েছে। আচ্ছা, ভালো। আপনার কারাগারের অভিজ্ঞতাটাও আপনি বিভিন্ন জায়গায় বলেছেন। একটু বলবেন যে সেখানে আসলে আপনি ডিভিশন পাওয়ার আগের যে অবস্থাটা সেখানে কেমন ছিল? আর ডিভিশনের পাওয়ার পরে কি অবস্থা ছিল? কেমন সেখানে খাওয়া দেয় কারাগারে? কেমন শোবার জায়গা থাকে? বাথরুমের পরিবেশটা কেমন থাকে? অত্যন্ত নোংরা জায়গা। আপনি বিল্ডিং এর, বড় একটা বিল্ডিং, মানে 3 তলা একটা বিল্ডিং মনে করেন, সেখানে যে কয়টা বড় বড় রুম, 4টা করে বড় বড় রুম আছে, 20 ফুট বাই 30 ফুট এক একটা। এবং সেখানে এক একটা রুমে 25 থেকে 35 জন লোক গাদাগাদি করে আছে, যা শুলে একটা 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 কম্বলের অর্ধেক দিয়ে আপনার আপনি আপনি শোয়ার সময় যতটুকু স্পেস পান ওইটুকু স্পেস দেওয়া হচ্ছে। ও আবার এবং আপনার মাথার কাছে আপনার টুকরিতে আপনি জিনিসপত্র রাখতেছেন, থালা বাটি কম্বল যেটুকু আছে। হুম এই পরিবেশ, এবং এই 35 জন লোক একটা টয়লেট ইউজ করছে হুম এবং 3 বেলা এসে আপনাকে গুনতেছে, এই বন্দি লোকগুলোকে গুনতেছে, এই কতজন আছেন, ফাইল করে দাঁড়ান, 4 জন 4 জন করে এর মানে আমি কারাপত্তি কর্তৃপক্ষকে বলবো এই সিস্টেমটা তারা যাতে চেঞ্জ করে। এরা 4 জনের বেশি গুনতে পারে না। হ্যাঁ, 1 2 3 4 করে গুনতে পারে না, 4 জন 4 জন 4 জন করে করে গনে। হুম। হ্যাঁ, তো এইভাবে আপনার কথা শুনে তিন যে বেলা একটা আপনাকে মিনা কার্টুনে দেখেছিলাম, যে মিনার মুরগি গোরা, নামতা শিখে শিখে মুরগি গোরে, ওরকম করে মনে হচ্ছে গোনার হ্যাঁ, প্রক্রিয়াটা। ওরা 4-এর নামটা দিয়ে গনে গনে যায়, তখন ওদের মিলে। এবং 3 বেলা ওদেরকে মানে বন্দি একটা লোক তাকে 3 বেলা হিসাব মানে গুনতে আসে। হুম এবং তাকে এমন বন্দি যে সে ওই বিল্ডিং এর বাইরে যেতে পারে না। ওই বিল্ডিং এর বাইরেও ইয়েতে না, তার যাওয়ার অধিকার নাই। এটা আমি যেটাতে ছিলাম সেটার কথা বলছি। হুম কিন্তু অনেকগুলো ওয়ার্ড আছে, সে তারা বের হতে পারে। তারা বের হতে পারে, তারা একজনের সাথে আরেকজনের কথা বলতে পারে, মাঠে যেতে পারে, খেলতে পারে। কিন্তু আমাকে যে জায়গায় দেওয়া হয়েছিল এটা আওয়ামী লীগের ইয়ে হিসাবে, আওয়ামী নির্যাতন সেল, হুম এগুলো আওয়ামী লীগের যত কর্মী আছে সেখানে এটা এগুলোকে ডাম্পিং করো। তো ওইখানে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আমাকে যখন ডিভিশন দেওয়া হলো, সেখানে একই ঘটনা। ডিভিশনের আপনি এই ডিভিশনটা পেলেন রুমের কিভাবে? বাইরে আপনি যেতে পারবেন। ডিভিশনটা পেলেন ডিভিশনটা কিভাবে? আমাকে আদালত দিয়েছে। আদালতে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, আমার স্ট্যাটাস অনুযায়ী তার দিয়েছে। আচ্ছা। মানে সেখানেও কি কোনো ইশারা ছিল? কারণ বা আশীর্বাদ ছিল? কারণ অনেকেই আসলে ডিভিশন পাওয়ার মতো লোক আপনার সাথেই না, ছিল। সেখানে সেখানে আশীর্বাদের কোনো সুযোগ হয়নি, কারণ তখন তো ইউনূসের শাসন। ইউনূসের শাসনে আশীর্বাদের কোনো সুযোগ অনেক হয়নি। টাকা পয়সা দিতে তবে হয়েছে? না, আমি তো বললাম আমার পুরো প্রক্রিয়ায় কোনো টাকা পয়সা হয়নি। আচ্ছা। আপনাকে যেটা বলতে চাচ্ছি যে এই ডিভিশন নিয়েও কিন্তু বড় ধরনের একটা ইয়ে হচ্ছে, মানে ডিসক্রিমিনেশন হয়। হুম সেটা হচ্ছে আদালত আমাকে দেওয়ার পরেও আমাকে 1 মাস ধরে ঝুলিয়ে রেখেছে, আপনি দেখতে পাচ্ছেন না? তো 1 মাস তো আমাকে দেয় নেই, 1 মাস তো আমাকে ওই 200 দিন কাটাতে হয়েছে। হুম পরবর্তীতে যেটা হয়েছে, আরেকটা যেটা আওয়ামী লীগ সরকার বিএনপির জন্য একটা খাত তৈরি করে গিয়েছিল, যে এমপিরা কিন্তু আগে ডিভিশন সরাসরি পেত। হুম হ্যাঁ, আওয়ামী লীগ সরকার সেটা সেটা কেটে দিয়েছে। এখন তাদের এমপি গুলা রাস্তায় রাস্তায় ঘুরে, যে ডিভিশন পেতে হলে আদালতে অ্যাপ্লিকেশন করতে হয়, তার আগে 6 মাস 2 মাস ওই
ওই গাদাগাদি করে ওইভাবে থাকতে হয় এক রুমে ৩৫ জন, তাদের সঙ্গে ছিল এখনো আওয়ামী লীগের সম্ভবত ৩০ জন এমপি আছে যারা ডিভিশন পায় নাই। আর অনেকগুলো ডিভিশন পেয়েছে, তারা বিশেষ কারাগার বলে একটা কারাগার তৈরি করেছে, তাদের তাদের জায়গাটা দিয়েছে কেরানীগঞ্জে। সেখানে এমপি বহু বহু বড় বড় অফিসার যারা আছে তাদেরকে ওইখানে সব নিয়ে, বিশেষ করে পলিটিক্যাল লোকজনকে ওখানে নিয়ে গিয়েছে। কাশিমপুরে আমাদের সঙ্গে যেগুলো ছিল এগুলো বেশিরভাগ পুলিশ অফিসার, যে হাই র্যাঙ্কের পুলিশ অফিসার কতগুলো ছিল তাদেরকে তাদের কাছে রাখা হয়েছে। তাদের অনেকে অনেক নিরীহ লোক দেখেছি আমি। পুলিশ অফিসারদের কথাটা বলা উচিত যে তাদেরকে দায়িত্ব পালন করতে গিয়ে তারা এখানে আজকে ক্রিমিনাল হিসাবে স্বীকৃত হয়েছে, আইসিটি মামলা এবং আদার্স মামলাতে হয়েছে। আমার সাথে দুইজনের খুব ঘনিষ্ঠভাবে কথা হয়েছিল, জুয়েল রানা একজন, আরেকজন শাহিন শাহ। এই দুইজন ডিবিতে ক্লারিক্যাল জব করতেন, যে কার ডিউটি কোথায়, কে কোথায় যাবে, তাদেরকেও রাস্তায় মারার আসামি করে রেখেছে। সো ডিসক্রিমিনেশন গুলো যে সাধারণ মানুষের সঙ্গে হয়েছে, প্রশাসনের সাথে হয়েছে তা না, মানে জুলাইকে কেন্দ্র করে এমন একটা ভুয়া মামলার রাজত্ব তৈরি করে দিয়ে গেছে ইউনূস। সেটাই বলছি যে বারবার, এক একটা মামলা, এটা মেরিট কিছুই নাই এবং এগুলো একটাও টিকবে কিনা আমার সন্দেহ আছে, কিন্তু ভোগান্তিটা হয়ে যাচ্ছে। এবং যে পারিবারিক পারিবারিক মানে এটা বলেন, এটা কি বলেন, নির্যাতন, এক একটা মানুষ যখন আদালতের আপনার আইন এটা কি বলে কারাগারে যায়, আসলে সেই লোকটা কারাগারে যায় না, তার পরিবারের প্রতিটা সদস্য কারাগারে যায়। আমার জন্য আমার ফ্যামিলি ভোগ করতে হয়েছে। আমার আমার রাত দিন না ছিল না আমার আমার পরিবারের অন্যান্য সদস্যদের, আমার ভাই বোন থেকে শুরু করে আমার স্ত্রী, আমার পুত্র কন্যা, সেই প্রত্যেকটা পরিবারের তাই আছে। একটা কাহিনী আমি অন্য একজনকে বলেছিলাম, একটা মহিলা তার স্বামী, আপনি তো জানেন সাদ্দাম নামে একটা ছেলে ওয়াইফ যে আত্মহত্যা করলো, সেরকম আরেকটা সেরকম আরেকটা কাহিনী, যে স্ত্রী আবদার করছে যে জমিটা বিক্রি করে দিই, যে আমাদের একটা সম্বল সেটা তুমি বিক্রি করে দেবে, বলছে তুমি যখন নাই তখন আমার এই সম্বল দিয়ে কি হবে, তুমি যদি থাকো আমি রাস্তায় থাকবো। এইভাবে এত নির্যাতন করছে, মানুষের টাকা পয়সা নিঃশেষ করে দিচ্ছে এই আইন, এই আদালতে আদালতে ঘুরে ঘুরে। এবং এটা যদি এই সরকার যদি ব্যবস্থা না আনে, ইউনূসের এই ঝঞ্ঝাট যদি এই সরকার যদি পরিষ্কার না করে, তাহলে আমি জানি না ন্যাচারাল যে জাস্টিস আছে সেটার একটা প্রয়োগ হয়তো হইতে পারে। জি। আপনার কাছে শেষ প্রশ্ন করি যে মানে ওই সরকারের সময় যেটি আপনি বলছিলেন ৬ মাস কিছু বলেন নাই, কিন্তু ৬ মাস পর থেকে আপনার যে শক্ত সমালোচনার জায়গাটা, আপনি কি সেরকমই ধরেন এই সরকারের ক্ষেত্রেও কি আপনি সেই ভূমিকায় যাবেন, নাকি ন্যাড়া একবারই বেলতলায় যায় আর বারবার যাবেন না? কিন্তু আসলে বেসিক্যালি মানুষ হিসাবে কিন্তু আমি সরকারি দলের লোক, এটা অনেকে বুঝে না। সরকারের কিন্তু কঠোর সমালোচনা আমি করি না, সরকারের অনেক কাজের প্রশংসা করি, শেখ হাসিনার অনেক কাজের প্রশংসা করেছি, অনেক কাজের নিন্দা করেছি। যেটা খারাপ সেটা নিন্দা করব। আমি ওই পলিসির লোক যে সরকারকে অহেতুক সরকারের বিরোধিতা করতে হবে, আমার একটা সিল থাকবে, আমার কেন সিল থাকতে হবে সাংবাদিক হিসাবে? আমি যেটা অন্যায় সেটা বলবো, আমি যেটা আদালতে বলেছি, আমি ক্ষমতাকে প্রশ্ন করি, আমি অন্যায়কে প্রশ্ন করব সাংবাদিক হিসাবে, এটাই আমার দায়িত্ব, এটাই আমার জব। কোন দলের দলীয় দালাল হওয়া তো আমার বিষয় না। এবং এই ইউনূস আমাকে দলীয় দালাল বানাতে চেয়েছিল, বলতে পারে নাই বলে তার এই তো সমস্যা। আমাকে কিছু কিছু লোক দলীয় দালাল বানাতে চায়, আমাকে অন্য, আমি তোমার সমর্থন করছি না তার মানে হচ্ছে তুমি অন্য দলের। হ্যাঁ, ইউনূসের সমালোচনা করছি আমি, তার মানে আমি শেখ হাসিনা ইয়েতে। আপনি যদি খুব ভালো করে যদি খেয়াল করে থাকেন, 17 বছরের শাসনে শেখ হাসিনার 3 বছর আমি চাকরি করে নেই কেন? ও তো আমাদের পক্ষে না, ও আমাদের লোক না। ওবায়দুল কাদেরই বলেছে ও তো আমাদের লোক না, একদিন একটা পার্টিতে বলতেছে ও তো আমাদের লোক না। আমাদের লোক মানে হচ্ছে গোলাম হতে হবে। তোর গোলাম কেন হতে যাব আমি? কোন রাজনৈতিক দলের গোলাম কেন আমি হতে যাব? আমি তো দল নিরপেক্ষ থাকতে চাই, আমি তো আমার আইডেন্টিটি থাকতে চাই। আমি যদি রাজনীতি করব, সেদিন তোর কাছে যাব যে ভাই আমি তোর দল করি ভাই, আমি গুপ্ত রাজনীতি তো করবো না। আমি গুপ্ত 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 রাজনীতিতে প্রশ্ন আসে না। রাজনীতি যদি করবো আমি সাংবাদিকতা ছেড়ে করতে হবে। সাংবাদিক কিভাবে রাজনীতি করে এইটাই আমার মাথায় ঢুকে না। সাংবাদিকের একটা রাজনৈতিক বিশ্বাস থাকবে, কিন্তু সে কেন জাতীয়তাবাদী অমুক, আওয়ামী অমুক ফোরামের নেতা হবে? আমার পুরো ইতিহাসে আমাকে কোথাও আওয়ামী লীগের কোন কমিটিতে, এই যে যেভাবে আমাদের সাংবাদিকদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে আছে, কোথাও আছি? আমি কোথাও বিএনপির কোথাও আছি না জামাতের কোথাও আছি? আমি আমার প্রফেশনাল 2-3টে ইনস্টিটিউশন যেগুলো আছে প্রতিষ্ঠান, তার সদস্য। এছাড়া আমি আওয়ামী লীগ, বিএনপি কোন রাজনৈতিক দলের কোন প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত না। আমি রাজনীতি যেখানে আছে সেখান থেকে আমি মানে দূরে থাকতে চাই, কারণ এটা আমার জব না। আমি যেদিন রাজনীতি করবো সেদিন যাব।
তার আগে কেন আমি করতে যাব? আমার সমর্থন আছে, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রতি আমার সমর্থন হয়। নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে আমার আদর্শ, উদ্দেশ্য অনেকগুলো মিলে যায়। সেটা একটা বিষয়। এখন আমাকে ট্যাগ দেওয়া হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগ। কেন? আমি বঙ্গবন্ধুর কথা বলি, আমি স্বাধীনতার পক্ষের কথা বলি। তাহলে সে আওয়ামী লীগ। কেন আওয়ামী লীগ কি এটা সোল এজেন্সি নিয়ে রেখেছে? বঙ্গবন্ধু ও ওর উপর তোমরা কেউ কথা বলতে পারবে না, স্বাধীনতার পক্ষে তোমরা কেউ কথা বলতে পারবে না। তোমরা বলো। এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি যদি স্বাধীনতার পক্ষে দাঁড়ায়, বিএনপি যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যার অবদান যেটা আছে সেটা স্বীকার করে নেয় এবং সেরকম অ্যাক্ট করে, তাহলে আমার কোন বাতে ছাই দিয়েছে যে বিএনপি কে আমার গালাগালি করতে হবে, বিএনপি কে আমার মানে সমর্থন করতে হবে না। আমরা তারেক জিয়া এখন দায়িত্ব নিয়েছেন, উনি আহ, এই পর্যন্ত 1 মাস পূর্ণ হলো ওনার, এই পর্যন্ত যতগুলো ভালো কাজ করেছেন আমি তো দেখছি, উনার কিন্তু মন্দ কাজ তো আমি দেখিনি। আমি তারেক জিয়াকে কেন অপছন্দ করব, তার দলকে কেন অপছন্দ করব? আমি যদি দেখি যে অপছন্দের কোনো কাজ করেছে তখন বলবো। অপছন্দের কাজ একটা পছন্দ হয় না সেটা উনার ইয়ে না, যে সংসদে আপনার রাজাকার এবং এদের জন্য করেছে, আপনি দেখেছেন শোক শোক প্রস্তাব। প্রস্তাব করেছে। হুম। সেটা সরকারি দল হিসাবে সেটা তাদের সমর্থন করা উচিত হয়নি। সেই জায়গাতে আমার আপত্তি ছিল, অনেকের আপত্তি আছে। তো এই